শেষ দিনে মনোনয়নপত্র জমা দেওয়ায় ব্যস্ত প্রার্থীরা। দণ্ডিত দুর্নীতিবাজ, সন্ত্রাস ও মাদক কারবারে অভিযুক্তরাও বিএনপির প্রার্থী। দুর্নীতি মামলায় সাদেক হোসেন খোকার 10 বছর জেল। সাজাপ্রাপ্তদের নির্বাচনে নিষিদ্ধ করে হাইকোর্টের আদেশ আপিল বিভাগেও বহাল। কিছু সংস্থার নিবন্ধন বাতিল চায় ইসি, নির্বাচন পর্যবেক্ষণে আসবে না ইউরোপীয় পার্লামেন্ট। এটি নিউজ দেখছেন। নিউজ আর 3-তে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমি মুনি ইউসুফ। আপনারা শুনছিলেন 7 রিং 7 সংবাদ শিরোনামগুলো। চ্যানেল HB VSL বিক্রমপুর স্টিল লিমিটেড। শুরুতেই থাকছে শাহরিয়ার স্টিল মিলস লিমিটেডের সৌজন্যে নির্বাচনের খবর নিয়ে ভোট ক্যানভাস। সামনে নির্বাচন, ভোট ভোট ভোট, আসছে সংসদ নির্বাচন, জানান আপনার পছন্দ। ভোট ভোট। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন আজ। সারা দেশে 300 রিটার্নিং এবং 581 সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে বিকেল 5টা পর্যন্ত এই মনোনয়নপত্র জমা দেওয়া যাবে। কয়েকদিন ধরেই ঢাকা সহ দেশের বিভিন্ন আসনের প্রার্থীরা নমিনেশন পেপার সংগ্রহ ও জমা দিচ্ছেন। এদিন ঢাকার 2 রিটার্নিং কর্মকর্তার কাছে জমা পড়েছে 41টি। বাকিরা আজ শেষ দিনেই জমা দেবেন। এ সময় মন্ত্রীরা সরকারি গাড়ি ও পতাকা এবং এমপিরা তাদের গাড়িতে এমপি স্টিকার ব্যবহার করতে পারবেন না। বিধি অনুযায়ী মিছিল শোডাউন নিষিদ্ধ। কেউ যাতে আচরণবিধি লঙ্ঘন না করেন সে বিষয়ে সতর্ক থাকার জন্য সব রিটার্নিং কর্মকর্তা, পুলিশ সুপার সহ সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছে ইসি। দর্শক, সেগুনবাগিচা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে রয়েছেন আমাদের সহকর্মী আশিকুর রহমান অপু। মনোনয়ন জমাদানের সর্বশেষ তথ্য নিয়ে যুক্ত হচ্ছেন তিনি। অপু, আর মাত্র 2 ঘন্টার মতো রয়েছে সময়, শেষ মুহূর্তে ব্যস্ততা কেমন দেখছেন? জি মনে এখনো আসলে প্রার্থীদের ভিড়, কেউ কেউ নিজেরা আসছেন, কেউ কেউ প্রতিনিধি পাঠাচ্ছেন এবং প্রায় প্রত্যেকটি আসনেই এখনো নমিনেশন ফর্ম জমা পড়ছে। প্রধান 2 জোট, মহাজোট এবং জাতীয় ঐক্য ফ্রন্টের প্রার্থীদের দিকে যেমন আমাদের নজর থাকছে, তেমনি ঢাকার আলোচিত নানান লোক কিন্তু আসছেন। যেমন আপনারা জানেন যে খুব আলোচিত তরুণ রাজনীতিবিদ ববি হাজ্জাজ একসময় জাতীয় পার্টি করেছেন, তিনি এখন ন্যাশনাল ডেমোক্রেটিক মুভমেন্টের পক্ষ থেকে ঢাকা 6 আসন থেকে নমিনেশন ফর্ম জমা দিয়ে গেলেন। আবু হোসেন বাবলা জাতীয় পার্টির নেতা, তিনি এই মুহূর্তে নমিনেশন ফর্ম জমা দিচ্ছেন, দিয়ে বের হয়ে গেছেন। এবং একই সাথে আমরা দেখেছি কাজী ফিরোজ রশিদ ঢাকা 6 আসনে তিনি জমা দিয়েছেন। আমরা দেখেছি যে ঢাকা 5 আসনে যিনি আওয়ামী লীগের প্রার্থী 2 জন, মানে মহাজোটের 2 জনই জমা দিয়েছেন। কিছু কিছু আসনে ধানের শীষেরও কিন্তু একাধিক প্রার্থী মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। সকাল থেকে বেশ কিছু আসনে মনোনয়ন ফর্ম জমা পড়েছে। ঢাকা 17 আসনে হুসেন মোহাম্মদ এরশাদের মনোনয়ন ফর্ম জমা পড়েছে। ঢাকা 18-তে সাহারা খাতুনের মনোনয়ন ফর্ম জমা পড়েছে, নিজে এসে দিয়েছেন। হুসেন মোহাম্মদ এরশাদের পক্ষে অন্যরা এসে দিয়েছেন। ফজলুল তাপস ঢাকা 10 আসন দিয়েছেন। বিএনপির পক্ষে আব্দুস সালাম তিনি ঢাকা 14 আসনে জমা দিয়েছেন মনোনয়ন ফর্ম। ঢাকা 14 আসনে দিয়েছেন আমিনুল হক ফুটবলার, তিনি ধানের শীষ প্রতীক নিয়ে লড়াই করবেন। ঢাকা 15 আসনে ধানের শীষের হয়ে মনোনয়ন ফর্ম জমা দেওয়া হয়েছে জামাতের সেক্রেটারি জেনারেল ডাক্তার শফিকের পক্ষে। আপনার দেখছেন সালাউদ্দিন আহমেদকে দেখলেন, তিনি ঢাকা 4 আসনে ধানের শীষের প্রার্থী। এবং মোটামুটি ঢাকার পরিচিত মুখেরা একে একে আসছেন এবং ফর্ম জমা দিচ্ছেন। এবং এখানকার পরিবেশ ঠিক যেমনটা হওয়া উচিত ছিল, অন্তত সকাল থেকে আমরা বাইরে একটি বড় মোটরসাইকেলের শোডাউন দেখেছি, এর বাইরে সেরকম কোনো অনিয়ম দেখে নাই, কোনো রকম মিছিল বা স্লোগান দেখে নাই। কিছুক্ষণ আগে হাজি সেলিম এসেছিলেন, তিনি এখন অনেকটি কথা বলতে কষ্ট হয়, এসে কিন্তু তারপরেও কথা বলার চেষ্টা করেছেন। এবং তিনি যেহেতু দুর্নীতি মামলায় সাজাপ্রাপ্ত, তার ফর্ম বৈধ কিনা প্রশ্নটি করেছেন। তার আইনজীবী বলেছেন যে এর আগে 2014 সালে এই সাজা
স্থগিত রেখেছিল হাইকোর্ট এবং সেভাবেই হাজী সেলিম নির্বাচন করেছিলেন। তো এবারও তিনি সেভাবে নির্বাচন করতে পারবেন। তো আমরা আরো হয়তো 2 ঘন্টা একেবারে ঠিক 5টার পর নমিনেশন ফর্ম জমা নেওয়া হবে না, এটা আগে জানানো হয়েছে। 5টা পর্যন্ত অপেক্ষা করতে হবে যে সবকটি আসনে ঠিক কারা কারা ফর্ম জমা দেবেন। মুন্নি, ধন্যবাদ অপু আপনাকে। আপনি থাকবেন এবং সংবাদ সংগ্রহ করতে থাকুন। দর্শক, আমরা ঢাকা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মী আশিকুর রহমান অপু। এবার চোখ রাখতে চাই ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়, সেখানে থেকে মনোনয়নপত্র জমা দানের সর্বশেষ তথ্য নিয়ে যোগ দিচ্ছেন আমাদের সহকর্মী আহমেদ রাব্বি তানিম। তানিম, আপনি সেখানে কি অবস্থা দেখছেন, ব্যস্ততা কেমন দেখছেন এবং আচরণবিধি লঙ্ঘনের কোনো খবর রয়েছে? ঢাকা জেলা প্রশাসকের কার্যালয়, অর্থাৎ যিনি আসলে ঢাকার 5টি আসনের রিটার্নিং কর্মকর্তা, ঢাকা 1, 2, 3 এবং 19-20, এই 5টি আসনের যারা প্রার্থী রয়েছেন আওয়ামী লীগ, বিএনপি কিংবা স্বতন্ত্র, তারা এসে আসলে আজকে সকালেই আসলে অনেক হেভিওয়েট প্রার্থীরা আসলে তাদের মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন জেলা প্রশাসকের কার্যালয়ে। আমি যদি একেবারে ঢাকা 1 থেকে শুরু করি, ঢাকা 1-এ সালমান এফ রহমান, তিনি আসলে তার যেই আসনটি রয়েছে দোহার নবাবগঞ্জ, সেইখানে আসলে স্থানীয় যে আঞ্চলিক নির্বাচন অফিস রয়েছে সেখানে তার মনোনয়ন ফর্মটি জমা দিয়েছেন। আর ঢাকা 2-এর কথা যদি বলি, এই ঢাকা 2-এ যারা দাঁড়াচ্ছেন তাদের মধ্যে থেকে আওয়ামী লীগ এবং বিএনপির 2 জন প্রার্থী আছেন। আওয়ামী লীগের হেভিওয়েট প্রার্থী কামরুল ইসলাম, তিনি আসলে আজকে সকালে কেরানীগঞ্জ কামরাঙ্গীচর যে আসনটি রয়েছে ঢাকা 2, তার প্রার্থী হিসেবে এইখানে মনোনয়ন ফর্ম জমা দিয়েছেন। এবং ঢাকা 3-এ নসরুল হামিদ বিপু গতকালকে কেরানীগঞ্জে তার ফর্ম জমা দিয়েছেন। বিএনপির পক্ষ থেকে আমানুল্লাহ আমান এসেছেন, তিনি ফর্ম জমা দিয়েছেন। তিনি যে আসনটিতে আসলে মোকাবেলা করছেন সেটি হচ্ছে ঢাকা 2, কামরুল ইসলামের বিপরীতে, তিনি তার ফর্ম জমা দিয়েছেন। এবং আপনি জানেন যে আদালতের রায়ে দণ্ডিত প্রার্থী যারা আছেন কিংবা দণ্ডিত ব্যক্তি যারা আছেন তারা আসলে নির্বাচন করতে পারবেন না 2 বছরের বেশি সাজা হলে। সেক্ষেত্রে আমানুল্লাহ আমান তার বিকল্প হিসেবে তার ছেলের যে নমিনেশন পেপারটি রয়েছে সেটি এখানে সাবমিট করেছেন। আর ঢাকা 3-এর কথা যদি বলি, ঢাকা 2-এর পর নসরুল হামিদ বিপুর এখানে মূল প্রতিদ্বন্দ্বী বিএনপির গয়েশ্বর চন্দ্র রায়, তিনি আসলে এখানে তার যে মনোনয়ন ফর্ম সেটি জমা দিয়েছেন। তো সবকিছু মিলে অন্তত বলা যায় যে ঢাকা 1, 2, 3-এর যেটি মূল যারা প্রার্থী তারা কিন্তু মনোনয়ন ফর্ম জমা দিয়ে দিয়েছেন। এবং ঢাকা 1-এ একটি জটিলতা ছিল, এই আসনটি ছিল মহাজোটের, অর্থাৎ জাতীয় পার্টির পক্ষ থেকে সালমা ইসলাম এখানে গতবার নির্বাচন করেছিলেন এবং তিনি জয়লাভ করেছিলেন। এই আসনটি এবার আওয়ামী লীগ সালমান এফ রহমানকে দিয়েছে, তো জোটকে ছেড়ে দেয়নি। সেই হিসেবে জাতীয় পার্টির পক্ষ থেকে সালমা রহমান তিনি স্বতন্ত্র নির্বাচন করবেন এবং স্বতন্ত্র প্রার্থী হিসেবে তিনি তার মনোনয়ন ফর্ম আজকে এই জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দিয়েছেন জাতীয় পার্টির হয়ে। তো যারা আসলে মূলত প্রার্থী ছিলেন তাদের ভিতরে আসলে 8 থেকে 10 জন আসলে সকাল থেকে এবং গতকালকে ইতিমধ্যে আসলে তাদের যে মনোনয়ন ফর্ম সেটি জমা দিয়ে দিয়েছেন। দর্শক, মনোনয়নপত্র জমা দানের শেষ দিনে আসলে আমরা ঢাকার খবর দেখছিলাম। ঢাকার রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকেও যুক্ত হয়েছিলেন, ঢাকা জেলা প্রশাসকের কার্যালয় থেকেও আমরা দেখেছি। এবার ঢাকার বাইরে একটু চোখ রাখবো। রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে রয়েছেন আমাদের প্রতিনিধি বুলবুল হাবিব, সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। হাবিব, রাজশাহীতে কি পরিস্থিতি রয়েছে? আপনার খবরে যেমনটি বলছিলেন যে আসলে রাজশাহীতে সকাল থেকে মনোনয়নপত্র জমা দেওয়া শুরু করেছে। যারা মনোনয়নপত্রে আছেন আওয়ামী লীগ, বিএনপি সহ বিভিন্ন যে দলগুলো আছে তারাই কিন্তু ধারাবাহিকভাবে মনোনয়নপত্র জমা দিচ্ছেন। তো এ পর্যন্ত আমার কাছে যে তথ্যটা আছে সেই তথ্য অনুযায়ী আমি বলতে পারি যে এ পর্যন্ত 22 জন মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর যেহেতু রাজশাহীর 6টি সংসদীয় আসন মিলে আপনার 63 জন মনোনয়নপত্র উত্তোলন করেছিলেন, তার মধ্যে 22 জন জমা দিয়েছেন। এর মধ্যে বিএনপির 4টি আসন থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে আমার কাছে যেটুকু তথ্য আছে। আর রাজশাহী সদর আসন থেকে রাজশাহীর যে মিজানুর রহমান মিনিট বিএনপির এবং রাজশাহীর এখান থেকে সদর আসন থেকে ফজল হোসেন বাদশা তিনি মনোনয়নপত্র জমা দিয়েছেন। আর রাজশাহীর 3 আসন যেটা পবা মোহনপুর নিয়ে গঠিত, সেখান থেকে কিন্তু বিএনপির জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিউর রহমান মন্টু তিনি মনোনয়নপত্র জমা দিবেন। এছাড়া অন্যান্য যে স্বতন্ত্র প্রার্থী হিসেবে আছেন যারা, তারাও কিন্তু মনোনয়নপত্র জমা দিয়েছেন। এখানকার বাম গণতান্ত্রিক জোট সেখান থেকে তারা মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে মনোনয়নপত্র জমা দেওয়া হয়েছে। ফলে একটা উৎসবমুখর পরিবেশে কিন্তু মনোনয়নপত্র জমা দিচ্ছে প্রার্থীরা। তবে আচরণবিধি লঙ্ঘনের ক্ষেত্রে কিন্তু বলা যেতে পারে যে অনেকেই কিন্তু মোটরসাইকেল শোডাউন করে তারা এই মনোনয়নপত্র জমা দিতে আসছেন। তো 5টার পরে আমরা আসলে সত্যিকার অর্থে যে কতজন আসলে মনোনয়নপত্র জমা দিলেন সেই পরিসংখ্যাটা আমরা পাবো। কারণ এবার কিন্তু রাজশাহীর 6টি সংসদ আসন থেকে বিএনপি এবং আওয়ামী লীগের
88 জন মনোনয়নপত্র জমা দিয়েছিলেন। ফলে সেই অনুপাত অনুযায়ী কতজন মনোনয়নপত্র জমা দিলেন সেটা আমরা 5টা পরে জানতে পারবো। তো এ ছিল আসলে এখানকার সর্বশেষ খবর। মুন্নি, ধন্যবাদ হাবিব আপনাকে। দর্শক, রাজশাহী জেলা প্রশাসকের কার্যালয় থেকে মনোনয়নপত্র জমা দানের সর্বশেষ খবরাখবর জানাচ্ছিলেন সহকর্মী বুলবুল হাবিব। এবং আমরা এখন যেতে চাই গাজীপুরে, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী মাজারুল ইসলাম মাসুম। তার কাছ থেকে জানবো যে মনোনয়নপত্র জমা দানের সেখানে ব্যস্ততা কেমন দেখছেন। মাসুম, আপনাদের গাজীপুরের কি অবস্থা, ব্যস্ততা কেমন শেষ মুহূর্তে? গাজীপুর জেলা প্রশাসক কার্যালয় অর্থাৎ একাদশ জাতীয় সংসদ নির্বাচনের যে রিটার্নিং অফিসারের কার্যালয়ের সামনে দাঁড়িয়ে আছি। দুপুরের পরে গাজীপুরে রিটার্নিং অফিসার কার্যালয়ে আওয়ামী লীগের প্রার্থী জাহিদ আহসান রাসেল তার মনোনয়নপত্র দাখিল করেছেন গাজীপুর 2 থেকে, এবং বিএনপির পক্ষ থেকে সালাউদ্দিন সরকার গাজীপুর 2 আসনের তার মনোনয়নপত্র রিটার্নিং অফিসারের কাছে দাখিল করেছেন। এরপরে আমরা দেখেছি যে গাজীপুর 1 আসন থেকে অর্থাৎ কালিয়াকুর আসন থেকে দীর্ঘদিন পর বিএনপিতে আসা, আবার দীর্ঘদিন পর যিনি এই দল থেকে বাইরে ছিলেন, আবার নতুন করে তিনি দলে অন্তর্ভুক্ত হয়েছে এবং বিএনপির স্থায়ী কমিটির সদস্য ছিলেন চৌধুরী তানভীর আহমেদ সিদ্দিকী, তিনি তার মনোনয়নপত্র রিটার্নিং কর্মকর্তার কাছে জমা দিয়েছেন। এর আগে আমরা সকালে দেখেছি যে সহকারী রিটার্নিং অফিসারের কাছে গাজীপুর 4 আসনের বিএনপি প্রার্থী যিনি এই গাজীপুর 4 আসন থেকে ধানের শীষ মার্কায় প্রতিদ্বন্দ্বিতা করছেন অর্থাৎ রিয়াজুল হান্নান, তিনি তার মনোনয়নপত্র দাখিল করেছেন কাপাসিয়ার সেই সহকারী রিটার্নিং অফিসার এবং উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে। এরপরে আমরা দেখেছি যে গাজীপুর 3 আসনের পক্ষ থেকে গাজীপুর 3 আসনের অর্থাৎ শ্রীপুর যে আসনটি, সেই আসনে ইকবাল সিদ্দিকী যিনি ঐক্যফ্রন্টের পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন, এবং আমরা জেনেছি যে এই আসনে বিএনপির আরেকজন প্রার্থী রয়েছেন ডাক্তার রফিকুল ইসলাম বাচ্চু, তিনি কিছুক্ষণের মধ্যেই এই রিটার্নিং কর্মকর্তার কাছে তার মনোনয়নপত্র দাখিল করবেন। এছাড়া গতকালকে আমরা জেনেছি যে গাজীপুর 5 আসনে বিএনপি প্রার্থী ফজলুল হক মিলন, মেহের আফরোজ চুমকি আওয়ামী লীগের প্রার্থী, গাজীপুর 3 আসনে ইকবাল হোসেন সবুজ, এবং গাজীপুর 1 আসনে বর্তমান মন্ত্রী অ্যাডভোকেট রাকা মোহাম্মদ জামিল হক তার মনোনয়নপত্র দাখিল করেছেন। আজ এছাড়াও আমরা যতটুকু জেনেছি যে গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র এবং সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নানের ছেলে রনিও কিন্তু এই গাজীপুর 2 আসনে তার মনোনয়নপত্র দাখিল করেছেন। এই ছিল আমার কাছে গাজীপুর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুর রিটার্নিং কর্মকর্তা এবং সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে যে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে তার সর্বশেষ। ধন্যবাদ মাসুম আপনাকে। দর্শক, গাজীপুর থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী মাজারুল ইসলাম মাসুম। তিনি জানাচ্ছিলেন গাজীপুরের রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে শেষ দিনে মনোনয়নপত্র কারা কারা দাখিল করছেন এবং ব্যস্ততা সম্পর্কে জানাচ্ছিলেন। এবং দর্শক, আপনারা জানেন যে আজ সারা দেশে 300 রিটার্নিং এবং 581 সহকারী রিটার্নিং কর্মকর্তার দপ্তরে বিকেল 5টার মধ্যে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ সময়, এবং সে পর্যন্ত নিশ্চয়ই আপনাদেরকে আপডেট আমরা করে দেব এবং নির্বাচনের খবরাখবরই থাকবো। রাজনীতিতে গুণগত পরিবর্তন আনার কথা বললেও ঘুরে ফিরে সেই পুরনো বিতর্কিত মুখদেরকেই সংসদ সদস্য পদে মনোনয়ন দিয়েছে বিএনপি। জঙ্গিবাদের পৃষ্ঠপোষক, দণ্ডপ্রাপ্ত দুর্নীতিবাজ বা সন্ত্রাস ও মাদক ব্যবসায় অভিযুক্ত নেতারাও বাদ যায়নি দীর্ঘ 1 যুগ ক্ষমতার বাইরে থাকা দলটির মনোনয়ন থেকে। মফিদুল তপুর রিপোর্ট। 2008-এর বিশাল পরাজয় এবং তারপরের নির্বাচন বয়কট করে রাজনীতির মাঠে গত 1 যুগ ধরে বেশ কোণঠাসা বিএনপি। সাধারণ মানুষের প্রত্যাশা ছিল রাজনৈতিক কৌশলের কিছুটা হলেও গুণগত পরিবর্তনের চেষ্টা করবে দলটি, কিন্তু একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থী মনোনয়নে পরিবর্তনের ছিটেফোঁটারও দেখা মেলেনি। বিএনপি সরকারের সাবেক মন্ত্রী ব্যারিস্টার আমিনুল হক, সাবেক প্রতিমন্ত্রী আলমগীর কবির এবং সাবেক সংসদ সদস্য নাদিম মোস্তফার প্রত্যক্ষ মদদে রাজশাহী, নওগাঁ, নাটোর অঞ্চলে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল জেএমবির বাংলা ভাই শায়খ আব্দুর রহমানরা। এলাকার মানুষজন তাই বিস্মিত এমন নেগেটিভ ইমেজ নিয়েও কিভাবে আবারও বিএনপির মনোনয়ন পেলেন তারা। মৃত্যুদণ্ডের সাজা পাওয়া যেখানে একটি মানুষের অপরাধের ব্যাপকতা এবং নিষ্ঠুরতার পরিচয় দেয়, ভোট যুদ্ধে বোধহয় সেটাই হয়তো বাড়তি অ্যাডভান্টেজ যোগ করে, বাড়িয়ে দেয় পাবলিক সিম্প্যাথি। না হলে 21 আগস্ট গ্রেনেড হামলা মামলার মৃত্যুদণ্ড পাওয়া বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী কিংবা ফাঁসির দণ্ড কার্যকর হওয়া যুদ্ধাপরাধী আব্দুল আলিমের ছেলে ফয়সাল আলিমই বা কেন মনোনয়ন পাবেন?
সন্ত্রাসের পৃষ্ঠপোষক, দুর্নীতিবাজ বা মাদক ব্যবসার অভিযোগে অভিযুক্তরাও বাদ পড়েননি। নিশ্চিন্তেই মনোনয়ন পেয়েছেন বগুড়ার শোকরানা, কক্সবাজারের শাহজাহান চৌধুরী, চাঁদপুরের এহসানুল হক মিলন। সাজা মাথায় নিয়েও মনোনয়ন পেয়ে দৌড়ঝাঁপ দিচ্ছেন আমানুল্লাহ আমান, ডক্টর AZM জাহিদ হোসেন, ওয়াদুদ ভুইয়া, মশিউর রহমান ও আব্দুল ওয়াহাব রাও। তাহলে কি গণতন্ত্র আর ভোটাধিকার শুধু মুখে মুখেই? এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে আরো কদিন পর। মফিদুল তপু, ATN নিউজ, ঢাকা। দেশের রাজনীতির মাঠে গুঞ্জন, ঐক্যফ্রন্টের সাথে আসন ভাগাভাগি নিয়ে দ্বন্দ্বে বিএনপি। ঐক্যফ্রন্টের অনেকেই হয়তো শরিক 20 দলীয় প্রার্থীর জন্য বাদ যেতে পারেন। এমনকি অনিশ্চয়তা আছে ঐক্যফ্রন্টের বড় ফিগারদের নিয়েও। ভাগাভাগি কোনো ব্যাপারই নয়, মনে হয় না। কোনো জিনিস ভাগ করতে গেলে, পিঠা ভাগ করতে গেলে তো একটা টানাটানি হতে পারে। আসন ভাগাভাগি নিয়ে ঐক্যফ্রন্টের হিসেব নিকেশ যে সহজ হচ্ছে না তা ডক্টর কামালের এমন বক্তব্যেই স্পষ্ট। ঐক্যফ্রন্টের হেভিওয়েট প্রার্থীরা বিএনপির কাছ থেকে তাদের দাবি কতটা আদায় করতে পারবে তা নিয়েও রয়েছে সংশয়। আমরা চাই সৎ যোগ্য লোক রাজনীতিতে আসুক। গণফোরামের সাধারণ সম্পাদক মহসিন মিন্টু 86 সালে আওয়ামী লীগের হয়ে জিতেছিলেন কেরানীগঞ্জ অর্থাৎ ঢাকা 3 আসন। 91 সালে হারেন বিএনপির হেভিওয়েট প্রার্থী আমানুল্লাহ আমানের কাছে। এবারও সেই আসনে বিএনপির একই প্রার্থী। তার জন্য আরেক অপশন হতে পারত ঢাকা 2। তবে সেখানেও আছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বাবু গয়েশ্বর রায়। গণফোরামের নির্বাহী সভাপতি সুব্রত চৌধুরীর নিজ এলাকা চট্টগ্রাম 14। তবে 20 দলের আরেক বড় নাম বিএনপির সাবেক নেতা অলি আহমেদ সেখানে মনোনয়ন পাবেন সেটা নিশ্চিত। পরিবর্তন হলে সুব্রতর অপশন চট্টগ্রাম 13। তবে 2008-এ এ আসন হাতে ছিল বিএনপির আরেক শরিক জামাত ইসলামীর। অন্যদিকে এ আসনে মুস্তাফিজুর রহমানকে সবুজ সংকেত দিয়েছে বিএনপি। এমন সমীকরণ মাথায় রেখেই হয়তো ঢাকায় অন্তত 2টি আসনের দাবি গণফোরামের। টার্গেট ঢাকা 6। তবে সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন এই আসনে বিএনপির আলটিমেট চয়েস। দল গণফোরাম বিএনপির কাছ থেকে চায় অন্তত 15 আসন। নিবন্ধন না থাকা জোটের আরেক দল নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না ছাত্র রাজনীতির বড় নাম হলেও নৌকার মাঝি হিসেবে 2001 আর 2008 দুবারই ভরাডুবি বগুড়া 2-এ। এবারও 2 সাবেক সাংসদ বিএনপির হাফিজুর রহমান ও জামাতে ইসলামের মাওলানা শাহাদুজ্জামানকে মনোনয়ন চান। মান্না আওয়ামী বলয় ছেড়েছিলেন ঢাকায় প্রার্থিতা না পাবার অভিমানে। তবে বিএনপিও তাকে ঢাকায় কোনো আসন ছাড় দিবে কিনা তা নিয়ে সংশয় আছে। নিজের প্রার্থিতা অনিশ্চিত হলেও মান্নার নাগরিক ঐক্যের চাওয়া কিন্তু 20 আসন। জেএসডি সভাপতি আ.স.মা আব্দুর রবের লক্ষ্মীপুর 4 আসন নিয়েও সংশয় কাটেনি। এই আসনে বিএনপির প্রার্থী আশরাফ উদ্দিন নিজানের দাবিও বেশ জোরালো। 2008 সালের নির্বাচনে আওয়ামী লীগের জোয়ারেও জয় পেয়েছিলেন তিনি। জেএসডি সাধারণ সম্পাদক আব্দুল মালেক রতনের নিজ এলাকা কুমিল্লা 4 আসনও নিশ্চিত নয়। 1991 থেকে 2001 বিএনপির হয়ে এ আসন টানা 4 বারের মতো জয়ী হওয়া মঞ্জুরুল আহসান মুন্সিও মাঠে নেমেছেন জোরে সোরেই। এখন এটা মানে এটা একটা ব্ল্যাকমেইলিং এর ব্যাপারটা। আমি আশা করব যে এইসব ভাষা আমরা ব্যবহার করব না, যেহেতু আমরা একটা ঐক্য গড়ার মধ্যে আছি। না, এটা আমি সিরিয়াসলি বলছি। সদ্যই ঐক্যফ্রন্টে যোগ দিয়েছেন আওয়ামী লীগের প্রয়াত অর্থমন্ত্রী শাহ এম.এস. কিবরিয়ার ছেলে ডক্টর রেজা কিবরিয়া। তার চাওয়া পিতার হবিগঞ্জ 1 আসন। তবে লন্ডন প্রবাসী বিএনপির সাবেক সাংসদ শেখ সুজাতকে পাশে রেখে বিএনপি এখানে ছাড় দিবে কিনা তা নিশ্চিত নয়। সুতরাং দর কষাকষির এমন জটিলতায় ঐক্যফ্রন্টের ঐক্য কতটুকু থাকে সেটি বড় প্রশ্ন। সাদাত হাবিব সেতু, ATN নিউজ, ঢাকা। 25টি আসনে প্রার্থী দিচ্ছে জামাতে ইসলামী। নিবন্ধন বাতিল হওয়ায় জামাতের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবেন ধানের শীষ প্রতীকে। 20 দলীয় জোটের সাথে এ বিষয়ে চূড়ান্ত সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন দলটির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক মতিউর রহমান আখুন্দ। জামাতের পলাতক সেক্রেটারি জেনারেল ডক্টর শফিকুর রহমানের পক্ষে ঢাকা 15 আসনের জন্য মনোনয়নপত্র জমা দিতে এসে এ কথা বলেন তিনি। আমরা বাংলাদেশ জামাত ইসলামীর পক্ষ থেকে 25টি সিটে প্রতিদ্বন্দ্বিতা করব। আমরা ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণ করব 20 দলীয় জোটের পক্ষ থেকে। জামাতের নিবন্ধন মামলাটি মহামান্য সুপ্রিম কোর্টের আপিল বিভাগে বিচারাধীন আছে। আপিল বিভাগে বিচারাধীন থাকা একটি মামলা কখনো নিষ্পত্তি হয়েছে বলে ধরে নেওয়া যাবে না। এই অবস্থায় নির্বাচন কমিশন প্রজ্ঞাপন জারির মাধ্যমে নিবন্ধন বাতিলের যে নির্দেশিকা জারি করেছে এটা অবৈধ, আনলফুল।
এবং নির্বাচনের পূর্বে এই ধরনের প্রজ্ঞাপন জারি সম্পূর্ণ রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। এদিকে দুর্নীতি মামলা ঢাকার সাবেক মেয়র ও বিএনপির ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকা সহ 4 জনের 10 বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে খোকাকে 20 লাখ ও অন্য 3 আসামিকে 10 লাখ টাকা করে জরিমানা করা হয়েছে। ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান আজ এই রায় ঘোষণা করেন। যদিও খোকা সহ মামলার অন্য আসামিরা পলাতক। আরো জানাচ্ছেন ইমরান হোসেন সুমন। ঢাকা সিটি কর্পোরেশনের মেয়র পদে দায়িত্ব পালনের সময় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান সাদেক হোসেন খোকার বিরুদ্ধে 37,19,900 টাকা আত্মসাতের অভিযোগে মামলা করে দুর্নীতি দমন কমিশন দুদক। 2012 সালের 15 ফেব্রুয়ারি শাহবাগ থানায় দায়ের করা মামলায় আসামি করা হয় আরও 3 জনকে। তদন্ত শেষে 2012 সালের 7 নভেম্বর খোকাসহ 4 জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেওয়া হয়। এরপর অভিযোগ গঠন ও সাক্ষ্য গ্রহণ শেষে বুধবার এই মামলার রায় ঘোষণা করেন ঢাকার বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মিজানুর রহমান খান। এই রায়ে বলে যে জনাব সাদেক হোসেন খোকা 10 বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং 20 লক্ষ টাকা জরিমানা করে। অপর 3 জন আসামি তাদেরকে 409 ধারায় দোষী সাব্যস্ত করে 10 বছরের সশ্রম কারাদণ্ড এবং 10 লক্ষ টাকা তাদেরকে জরিমানা করা হয়। রাজধানীর বনানীতে ঢাকা সিটি কর্পোরেশনের সুপারমার্কেট হাউজিং কমপ্লেক্সের বেজমেন্টে কার পার্কিং ইজারায় দুর্নীতির অভিযোগে এই মামলায় অন্য আসামিরা হলেন দোকান মালিক সমিতির সভাপতি আব্দুল বাতেন, সাধারণ সম্পাদক মাহমুদ হাসান আজাদ ও পার্কিং এর ব্যবস্থাপক AHM তারেক। শুরু থেকেই পলাতক আছেন সাদেক হোসেন খোকা। অন্য 3 আসামি জামিনে থাকলেও রায় ঘোষণার দিন তারা আদালতে হাজির হননি। মূল যে আসামি সাদেক হোসেন খোকা, উনি টেন্ডার দিয়েছেন, উনিই বাতিল করেছেন। পরবর্তীতে আবার বিগত যে আনিসুর রহমান সাহেব, উনিও এটা টেন্ডার দিয়েছেন, উনি জনস্বার্থে বাতিল করেছেন। সেখানে আমাদের কোনো ইনফ্লুয়েন্স ছিল না। এর আগে 2015 সালের 20 অক্টোবর জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন ও তথ্য গোপনের আরেক মামলায় সাদেক হোসেন খোকার 13 বছরের সশ্রম কারাদণ্ড দেন আদালত। ইমরান হোসেন সুমন, ATN নিউজ, ঢাকা। দুর্নীতির দায়ে 2 বছরের বেশি দণ্ড হলে কোনো ব্যক্তি অভিযোগ থেকে পুরোপুরি খালাস না পাওয়া পর্যন্ত নির্বাচনে অংশ নিতে পারবেন না বলে হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন তা বহাল রেখেছেন আপিল বিভাগ। এর ফলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া ও আওয়ামী লীগের হাজী সেলিম সহ দণ্ডিত অনেকেই নির্বাচন করতে পারবেন না। বিএনপি নেতা আমানুল্লাহ আমান সহ 5 নেতা বিচারিক আদালতের দেয়া সাজায় স্থগিত চেয়ে আবেদন করলে বিচারপতি মোহাম্মদ নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি KM হাফিজুল আলমের হাইকোর্ট বেঞ্চ তা খারিজ করে আদেশ দেন। এই আদেশ স্থগিত চেয়ে গতকালই আপিল করেন বিএনপি নেতা ডক্টর ZM জাহিদ। পরে চেম্বার আদালত আবেদনটি শুনানির জন্য পূর্ণাঙ্গ বেঞ্চে পাঠিয়ে দেন। আজ বেলা 11:30টায় প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বেঞ্চ ওই আবেদনের শুনানিতে নো অর্ডার দেন। অর্থাৎ গতকাল হাইকোর্ট যে আদেশ দিয়েছিলেন সেটাই বহাল থাকলো। না না, আপনারা যদিও 5 জনের ভিতরে একজন আজকে আপিল বিভাগে পিটিশন নিয়ে গিয়েছে এবং যেহেতু তার পিটিশনে আপিল বিভাগ কোনো রকম আদেশ দেননি, সুতরাং অন্যগুলোর ব্যাপারেও একই আদেশ হবে বলে আমরা ধরে নিতে পারি। এটা খালেদা জিয়া হোক বা সাধারণ একজন নির্বাচন প্রার্থী হোক, একই অবস্থা হবে। তিনি যদি সাজাপ্রাপ্ত হন, তিনি নির্বাচন অংশগ্রহণ করতে পারবেন না। যদি তারা খালাসও হন, তবুও তাকে 5 বছর কাল অপেক্ষা করতে হবে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য। সংবাদের রিপোর্ট জানিয়েছি বায়েজিদ স্টিল বিরতি, এরপর আরো যা থাকছে। সিলেট মেডিকেল কলেজ হাসপাতাল সীমিত সুবিধার সেবা ও সাফল্য।